এন্টিথিসিস এর যে রাস্তাটা সেটা বন্ধ করে দিয়েছিল। থিসিস যেখানে থাকবে সেখানে এন্টিথিসিস থাকবে, সেটা থেকে সিনথিসিস আসবে। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করেছিল শুধু বঙ্গবন্ধুকে রেখে আশেপাশের যে ক্যারেক্টার গুলো রেখেছিল তাদেরকে ওয়েপ আউট করে ফেলেছে। তাজউদ্দিনের কথা কখনো বলা হয় নাই, সৈয়দ নজরুলের কথা কখনো বলা হয় নাই। অর্থাৎ শুধুমাত্র বঙ্গবন্ধু কেন্দ্রিক যে মুক্তিযুদ্ধটা হয়েছিল, কিন্তু আমরা দেখি মানে যে ভাষণটা জনাব হাসান আব্দুল্লাহ, আমি আপনাকে একটু জনাব হাসান আব্দুল্লাহ আমি আপনাকে একটু অনুরোধ করতে পারি যে আপনার তো অনেকগুলি ভার্সন, আপনি এখন কোন ভার্সনে আছেন আমি ঠিক জানি না, কিন্তু আপনাকে কি আমি দেখতে পারি যে আপনি বলছেন যে তাজউদ্দিন আহমেদ কোশিয়ার করা ছিল, তাজউদ্দিন আমাদের পরিবারের থেকে সবাই আসলে সরকারে কোনো না কোনোভাবে ছিলেন সবসময়। সৈয়দ আশরাফুল ইসলামের কথা, সৈয়দ নজরুল ইসলামের কথা বলেছে, তার পরিবারেরও আসলে মানে সদস্য আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ে, দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত উঠেছিল। এবং আপনি থিসিস, এন্টিথিসিস এবং সিনথিসিসের কথা বলেছেন, আপনি নিশ্চয়ই এটিও জানেন 75 থেকে 96 সাল পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা পর্যন্ত একটি নিষিদ্ধ জায়গা পর্যন্ত ছিল। আপনারা সবগুলি জিনিসই বিবেচনা করেছেন কিনা? দেখেন, ঠিক একইভাবে যেমন 75 থেকে 96 পর্যন্ত বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বঙ্গবন্ধুকে নিয়ে কোনো ধরনের যেটাকে তথাকথিত, যেটাকে আমরা বলি যে যে ইয়া হবে, মানে বঙ্গবন্ধুর যে কন্ট্রিবিউশন ক্ষুণ্ণ করা হবে, এমন ধরনের বক্তব্য দেওয়া যাবে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু ছিল। সেই আইন পাল্টান, সেই আইন পাল্টান, আওয়ামী সেই আইন পাল্টান, বঙ্গবন্ধুকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ। এখন ইতিহাস কিন্তু ম্যাথস না, ইতিহাস কোনো এটার অবজেক্টিভ অ্যানালিসিসের জন্য ডোরটাকে ওপেন রাখতে হবে, এবং এটাকে আমরা কোনো ধরনের ম্যাথসের মতো কনক্লুশনে যেহেতু আসতে পারি না, বা এটার কোনো ধরনের সলিউশন নাই, সেটা সবার পলিটিক্যাল হিস্সা, সেটার হিস্টোরিক্যাল হিস্সা সবাইকে ইকুয়ালি দিতে হয়, যেই রাস্তাটা যেটা আওয়ামী লীগ নিজে বন্ধ করে দিয়েছে। এবং আমরা মনে করি আপনারা কি সেই রাস্তাটা খুলছেন নাকি সেই বন্ধ রাস্তার পাশে? আচ্ছা, আপনারা কি সেই রাস্তা খুলছেন নাকি সেই বন্ধ রাস্তার পাশে আরেকটা বন্ধ রাস্তা করছেন? দুটি না, আমরা কোনো বন্ধ রাস্তা করছি না। এখানে জাতির পিতা হিসাবে যেভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটাকে পারিবারিক একটা টেন্ডার হিসাবে চালানো হয়েছে, পারিবারিক টেন্ডার, শেখ রাসেলের নামে জন্মদিন, এই যে পারিবারিক টেন্ডার চালানো হয়েছে, ফজলুদ্দিনের নামে জন্মদিন, এভাবে একটা পরিবারের মধ্যে মুক্তিযুদ্ধটাকে কুক্ষিগত করা হয়েছিল। আমরা সেই ডোরটাকে ওপেন রাখছি, অর্থাৎ সবার যে ঐতিহাসিক হিস্সা সবাই ইকুয়াল প্রপোর্শনের ভিত্তিতে পাবে, আমরা সেই চর্চাটাই আমরা করতে। মানে আপনি মনে করছেন যে বঙ্গবন্ধু এবং অন্যান্য আরো 4-5 জনের সমান হিস্সাই পাওয়া উচিত, মানে ইকুয়াল সবার, মানে এভরিওয়ান ইনভলভড ইন দা লিবারেশন, মানে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে 1971 সালে বাস্তবতা বঙ্গবন্ধুর ইকুয়াল আর কাকে কাকে মনে করেন যে তার সমান পাওয়া উচিত? দেখেন, এখন বঙ্গবন্ধুকে তো আপনি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে পারেন না। আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। না আব্দুল্লাহ, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি ক্রিটিসিজমের ঊর্ধ্বে রাখতে চাই না। আমি শুধু জানতে চাই যে 1971 সালে পাটাতনে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুর ইকুয়াল পজিশনে কাকে কাকে রাখতে পারবেন। ডক্টর জাহিদ একটু উসখুস করছেন, আমরা ডক্টর রহমানকে শুনবো, কারণ উনি সবচেয়ে মানে মোক্ষম যুক্তিগুলি নিশ্চয়ই নিজের মনে আলোচনা করেন। আপনার কাছে একটু শুনতে চাই যে 71 পাটাতনে দাঁড়িয়ে আপনি কাকে 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 আপনি ইকুয়াল মনে করেন? ইকুয়াল এখানে দেখেন, ব্যাকস্টেজে যাদেরকে আওয়ামী লীগ ফেলে দিয়েছিল, অর্থাৎ কাল্ট ফিগার, শেখ মুজিবকে যেভাবে কাল্ট ফিগার বানানো হয়েছিল, অন্যান্য আশেপাশের ফিগারগুলোকে একদম উইপ আউট করে, আমরা চাই প্রত্যেকেই এই হিস্ট্রিতে প্রপার ভাবে চর্চিত হোক, সবাইকে নিয়ে আলোচনা করা হোক, সবার যেই রাজনৈতিক হিস্সা, ঐতিহাসিক হিস্সা, তাকে সেভাবে বুঝিয়ে দেওয়া হোক। আমরা তাজউদ্দিন আহমেদের কথা আমরা বলতে পারি, সৈয়দ নজরুলের কথা আমরা বলতে পারি, আমরা ভাষানীকে নিয়েও কিন্তু আমরা চর্চা করতে সেভাবে দেখি নাই। আমরা যদি দেখেন গত 16 বছরে শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এটাকে, আমরা গতকাল একটা বক্তব্য দেখেছি, বঙ্গবন্ধুকে নিয়ে চর্চা করা নাকি একটা সোয়াবের সমপর্যায় পর্যন্ত হয়েছে। আমরা মনে করি যে ব্যক্তিকে নিয়ে ক্রিটিসিজম না থাকবে, সেই ব্যক্তির বৃদ্ধি প্রসার কোনটাই থাকে না। অতিকথন তো একটা আছে। জনাব হাসান আব্দুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমরা ডক্টর জাহিদুর রহমানের টেক শুনবো, মানে আমাদের অনুষ্ঠানে জাহিদ টেক শুনবো। ডক্টর রহমান, ধন্যবাদ। আমি জাতির পিতা ইস্যুতে আসি। আমি একটু অন্য দু একটা, অন্তত আমাদের এখানে প্রচুর আলোচিত হয়েছে, এবং যে উপদেষ্টা আমাদের মিস্টার নাহিদ যে কথাটা বলেছেন, আমাদের ফাউন্ডিং ফাদার্স আছে, এই কথাটা আমি বহুদিন থেকে নিজেও বলছি, বহু বছর থেকে বলছি। আমি আরেকটা প্রশ্নের একটা জবাব দিয়ে দিতে চাই। আমি আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির কথা বলছি। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে এবং স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে বড় নাম কে এবং তার সমান কেউ আছে কিনা? আমি মনে করি সবচেয়ে বড় নাম শেখ মুজিবুর রহমান, এবং ওনার সমান কেউ আছে বলে আমি মনে করি না। এটা একদম ক্লিয়ার জবাব। কিন্তু এরপর যে কথাগুলো কথা বলতে চাই, আমেরিকাতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্য, আমি সরি, আমি কিন্তু উনি না, আমি কাউকে তার খেতাব দিয়ে ডাকতে পছন্দ করি না। আমি অগ্নিকন্যা বলি না, আমি বঙ্গতাজও বলি না। তো এটাকে একটু অন্যভাবে না দেখাই উচিত হবে। তো আমরা বরং শেখ সাহেব, মুজিবর, এগুলো আমাদের অনেক কাছের শব্দ ছিল এক সময়, এটাই থাকা উচিত। তো যেটা বলছিলাম, উনি যা করেছেন তার চাইতে সম্ভবত, ইফ আই এম নট রং, মানে বেশি না হলে সমান না, বরং কিছুটা বেশি হয়তো করেছিলেন জর্জ ওয়াশিংটন আমেরিকার জন্য। উনি মানুষকে অর্গানাইজ করার কাজ তো করেছিলেনই, তিনি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন বহু জায়গায়। কিন্তু খেয়াল করবো আমরা, আমেরিকাতে শেষ পর্যন্ত এটাও ডিবেট আছে, আমেরিকার ফাউন্ডিং ফাদার কতজন, 7 জন না 10 জন নাকি আরো বেশি? তাদের সেই বিখ্যাত 3টা চুক্তিতে যতজন সাইন করেছেন, কাজ করেছেন, সেই সংখ্যাও ধরার একটা টেন্ডেন্সি আছে ফাউন্ডিং ফাদার্স হিসেবে। সো এই ডিবেট শেষ হয় নাই। ওয়াশিংটনকে ফাদার অফ হিজ কান্ট্রি এরকম বলার একটা চর্চাও আছে, অনেকেই সেটা মানেন, আবার অনেকে মানেন না, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ইতিহাসে কোন মানুষটাকে আমরা কতটুকু দেখবো, কিভাবে দেখবো, তাকে ফাদার অফ দ্য নেশন বলবো কিনা, খেয়াল করি ওয়াশিংটন ফাদার অফ দ্য কান্ট্রি, ফাদার অফ হিজ কান্ট্রি, কথাটা এভাবে বলা হয়।
কিন্তু আমাদের নেশনের ফাদার উনি, এবং সেটা কোন নেশন? এটা কি বাঙালি নেশন? কারণ ওনারা বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন। তো বাঙালি জাতি আরো বহু বহু পুরনো জাতি। আর যদি উনি বাঙালি জাতির পিতা হয়ে থাকেন, তাহলে কতগুলো প্রশ্ন তৈরি হয় যে আমাদের এই ভূমিতে তো সবাই বাঙালি না, এর মধ্যে অবাঙালি মানুষ আছেন, সংখ্যা যতই হোক না কেন। একটা আধুনিক লিবারেল রাষ্ট্র, যেটা স্বপ্ন আমি দেখি, সেখানে সেইভাবে এদেরকে আদার করে দেয়া যায় না। সো আমি মনে করি যে মুক্তিযুদ্ধের ইতিহাসে আমরা যদি এখন সেই আলোচনাগুলো করি, নাম সমান না, কিন্তু গুরুত্বপূর্ণ নাম তাজউদ্দিন আহমেদ আছে। আপনি তাজউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদেরকে বিভিন্ন পদে নেওয়ার কথা বলছেন, কিন্তু তাজউদ্দিন আহমেদকে স্বীকৃতি দিতে সমস্যা কি ছিল? তাজউদ্দিন আহমেদকে এই যুদ্ধের সময় আমাদের অত্যন্ত টাফ একটা সময় নেতৃত্ব দেননি। আপাতমস্তক আওয়ামী লীগার না, ছিলেন, ডক্টর তিনি রহমান, জেল হত্যা মামলায় জীবন দিয়েছেন। ডক্টর রহমান, আমি আপনার এই বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। মানে জি, মানে আমার এই কথা বলতেও আমার কোনো আপত্তি নাই। আপনি যদি দুর্নীতির কথা দিয়ে বলেন, ক্ষমতার কুক্ষিগত করার কথা দিয়ে বলেন, এমনকি স্তুতিও কুক্ষিগত করার ক্ষেত্রে শেখ হাসিনার জুরি বাংলাদেশে মেলা ভার, এটাই ঐতিহাসিকভাবে এটা একটা অসম্ভব। জি। কিন্তু আমি 1971 সালের পাটাতনে দাঁড়িয়ে আমি জর্জ ওয়াশিংটনের সাথে তুলনাটা যদি ডক্টর রহমান আপনি সবচেয়ে ভালো করতে পারবেন, হয়তো হয়তো হাইন্ডসাইট আমরা যদি দেখি জর্জ ওয়াশিংটন না থাকলেও হয়তো ব্রিটিশদের বিরুদ্ধে সেই উপনিবেশিকতা বিরোধী আন্দোলন হতো। কিন্তু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে কি আসলে 1971 মুক্তিযুদ্ধ কোনো কিছু আসলে চিন্তা করা যায় কিনা, শেখ মুজিবুরকে রিপ্লেস করে কি এটা আর কখনো চিন্তা করা যায় কিনা, আমি ওই জায়গাটা থেকে দেখতে বলতেছি। মানে ব্যাপারটা তো আসলে ইতিহাসের পাকে চক্রেই একটা একক লোকের উপর এটা দায়টা বর্তাইছিল কিনা সেইটা আমি দেখতে চাইতেছি। পরে সেটা এক্সিকিউশন ওয়াইজ তাজউদ্দিন সাহেব ভালো করেছে, সৈয়দ নজরুল ভালো করেছে, সে ঠিক আছে। জি না খালিদ ভাই, আমি কিন্তু আপনাকে এই কথা শুরুতে খুব স্পষ্টভাবে বলেছি। আমাকে যদি হিস্ট্রি যতটুকু আমি বোঝার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এখানে একটু বলে রাখা ভালো, অবজেক্টিভ হিস্ট্রি বলেও আসলে কিছু নাই। অবজেক্টিভ হিস্ট্রি আসলে কল্পনাতেই বসবাস করে। আমরা যা জানি কতগুলো সাবজেক্টিভ হিস্ট্রি, এর ভিত্তিতেও আমি বিভিন্ন দিক থেকে যখন বোঝার চেষ্টা করেছি, আমি সত্যিই মনে করি উনি সবচেয়ে বড় নাম। কিন্তু আমি প্রায় একটা কথা বলছি, এই ন্যারো ডাউন করার চাইতে আমাদের এই জাতির এই লড়াইয়ে দীর্ঘ সময় যারা তাদের তাদের জায়গা থেকে লড়াই করেছেন, মাওলানা ভাসানীর একটা দীর্ঘ লড়াই আছে। আমরা সময় নাই, উনি কি কি করেছেন অনেকেই জানেন, আমিও আমার যদ্দূর জানি বলতে পারবো। এরকম করে সিরাজুল আলম খানের গুরুত্বপূর্ণ রোল আছে এই মুভমেন্টে। ইভেন আমাদের দুই ছাত্র নেতা 7ই মার্চের ভাষণের আগে একজন ইশতেহার পাঠ করছেন, আর একজন পতাকা উত্তোলন করছেন, মানে কি সব দুঃসাহসিক কাজ করছেন। এইরকম আরো অনেকজন মানুষ আছে যাদেরকে আমার মনে হয় একত্র করে, এবং আপনি যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন এর মধ্যে কোন নামটা সবচেয়ে বড়, এটা আনডাউটেডলি আমার বিচার এটা শেখ মুজিবুর রহমান। এবং আমি এটুকু যোগও করতে চাই, আমি ইতিহাস যতদূর পড়েছি আমি ওইভাবে দেখিনি। আসলে আমার পারসেপশন হচ্ছে এই ভূমির স্বাধীনতা উনি চেয়েছেন, আমি মনে করি না। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এই জাতি, এই মুক্তিযোদ্ধারা এই যুদ্ধে নেমে গেছেন শেখ মুজিবুর রহমানকে নেতা মেনে। এটার জন্য জেনুইন ডকুমেন্টও আছে। আমরা অনেকগুলো ডকুমেন্টারিতে রিয়েল ফুটেজ দেখেছি যেখানে মুক্তিযোদ্ধারা অ্যাকশনে যাওয়ার আগে, অভিযানে যাওয়ার আগে তোমার নেতা আমার নেতা শেখ মুজিব স্লোগান দিচ্ছেন। সুতরাং এই যুদ্ধটা তার নামে হয়েছে, তিনি প্রধান ব্যক্তিত্ব, নিয়ে কোনো কনফিউশনের কিছু নাই। কিন্তু উনি যদি না থাকতেন, আমরা 71 সালে স্বাধীন নাও যদি হতাম, আমাদের স্বাধীনতা যে আর হতো না আমি সেটা বিশ্বাস করি না। ওয়াশিংটনের রোল, আমি আবারও বলছি, ওয়াশিংটন যদি না থাকতেন, আমিও একইভাবে মনে করি না যে সেই সময় না হয়ে তারা পরে হতো। একইভাবে হতে পারতো। শেখ মুজিবুর রহমান 66 থেকে বিশেষ করে 6 দফার পর থেকে যেভাবে অবিসংবাদিত নেতায় পরিণত হয়েছিলেন, যেভাবে তিনি মানুষকে মোটামুটি তার সেই বিখ্যাত তর্জনী দিয়ে, মানুষকে দিয়ে অনেক কিছু, হি বিকেম এ কাল্ট। সো এটা আমাদের ফ্যাসিলিটেট করেছে এবং 71-এ আমাদের স্বাধীন হওয়া হয়েছে। কিন্তু এটা যে উনি না থাকলে হতো না এবং কিছুদিন পরও হতো না, আমি মনে করি না। কারণ পাকিস্তান একটা অস্বাভাবিক স্টেট ছিল, এই দুই প্রান্তে দুটো স্টেট একসাথে থাকতে পারতো বলে আমি বিশ্বাস করি। ডক্টর জাহিদুর রহমান অত্যন্ত চমৎকার বলেছেন, সেই জন্য এই বিষয়ে আমি মনে করি যে আমি পরবর্তী প্রসঙ্গে যেতে পারি। আমি একটু জনাব হাসানুল্লাহ আপনার কাছে যেতে চাই যে গত কয়েক বছর ধরে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে আসছে, এরই অংশ হিসেবে তাদের বড় একটি অংশ ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি পালন করেছে। এখন ভারতে কোটি কোটি ডিম আনা হচ্ছে, কাঁচামরিচ আমদানি করা হচ্ছে, ইলিশ পাঠানো হচ্ছে। এগুলি বর্জনের আহ্বান থেকে কি এই সরকার সরে এসেছে বলে মনে হয়, না কি জনাব হাসানুল্লাহ আপনার কাছে একটু জানতে চাই, আপনি কিভাবে দেখেন ব্যাপারটা? দেখুন, এই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কটা, সেই সম্পর্কটাকে ভারত সবসময় আওয়ামী প্রিজম দিয়ে দেখেছে। মানে আওয়ামী প্রিজমের দৃষ্টিতে বাংলাদেশকে ভারত দেখেছে। এবং ভারত যে জিনিসটা বাংলাদেশকে মনে করে যে যদি আওয়ামী লীগ না থাকে, বাংলাদেশ হয়ে যাবে একটা ইসলামপন্থী একটা দেশ এবং একটা বিএনপি পন্থী একটা দেশ। এখন এই জায়গায় পণ্য ডাকের তৎকালীন সময়ের প্রেক্ষাপটে পণ্য ডাকের বর্জনের ডাকের যেই সেটা তাৎপর্য একটা ছিল। দেখেন, ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, কমার্শিয়াল সম্পর্কের একটা দিক, কালচারাল সম্পর্কের একটা দিক। এখন ভারতের সাথে আমাদের যে অস্বস্তির জায়গায় দ্রুততম 5,000 রানের রেকর্ড রাহুলের দখলে। শৈলকুপায় সিঙ্গাপুর প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি।